হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগতন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই। দর্শক, শাহবাগ থেকে আওয়ামী লীগের কার্যালয়ের অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছি। দর্শক, সকাল থেকে শাহবাগে কিন্তু শাহবাগ জাদুঘরের অভিমুখে অবস্থান করেন ইনকিলাব মঞ্চ। সেখান থেকে তারা তাদের যে প্রতিহত কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু দীর্ঘ সময় পর আওয়ামী লীগের কার্যালয়ের অভিমুখে কিন্তু তারা তাদের মিছিল নিয়ে বেরোচ্ছে। সেখানে তারা দর্শক, লাঠি হাতে আওয়ামী লীগের কার্যালয়ের অভিমুখে ইনকিলাব মঞ্চের মিছিল শাহবাগ থেকে শুরু হয়েছে। এখান থেকে আওয়ামী লীগের কার্যালয়ে যে কিন্তু তাদের মিছিলটি শেষ হবে। তারা সকাল 6টা থেকে কিন্তু শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করেন এবং আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে কিন্তু তারা শাহবাগ অবস্থান করেন। সেখানে জবজবা জমায়েতের আয়োজন করেন। তাদের এই আয়োজনে ইনকিলাব মঞ্চের যে সদস্যরা রয়েছে তারা সকলে উপস্থিত হয়ে কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ের অভিমুখে কিন্তু তারা মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক, ইনকিলাব মঞ্চের জবজবা জমায়েত থেকে কিন্তু সেই জমায়েত নিয়ে কিন্তু আওয়ামী লীগের কার্যালয়ের অভিমুখে শাহবাগ থেকে রওনা করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপস্থিতিতে কিন্তু তারা আজকের এই মিছিলটি নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের অভিমুখে রওনা হয়েছে। এই মুহূর্তে মিছিলটি রয়েছে রাজু ভাস্কর্য অতিক্রম করে কিন্তু এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে। আমরা যদি আপনাদের দেখাই, ভাই দাঁড়ান। ইনকিলাব মঞ্চের সমর্থক একটি শিশু কিন্তু আজকে আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করতে বের হয়েছে। দেখাই, সবসময় ইনকিলাব মঞ্চের সব কার্যক্রমে কিন্তু ছোট্ট শিশুটিকে দেখা যায় লাঠি হাতে। ইনকিলাব মঞ্চের বিশাল মিছিলটি কিন্তু আওয়ামী লীগ কার্যালয়ের অভিমুখে কিন্তু এগিয়েই চলছে। সকাল 6টা থেকে কিন্তু ইনকিলাব মঞ্চের যে জবজবা জমায়েত সেটি শাহবাগ জাদুঘরের সামনে কিন্তু অবস্থান করেন। সেখান থেকে নানাভাবে প্রতিবাদ জানিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি কিন্তু বিভিন্ন আওয়ামী লীগের যেই কার্যক্রম সেই কার্যক্রমের বিচার এবং তাদের হত্যাকার্য বর্ণনা দেন। সেখান থেকে কিন্তু তারা তাদের আরো জবাব দিতে সেই জবজবা জমায়েতটি আওয়ামী লীগের কার্যালয় নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে।
কিন্তু তারা নিজের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনা দেশে আসতে ভয় কিসের? হাসিনা তো বলে এই দেশ তার বাপে বানাইছে, আর এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তো সে বানাইছে। এইখানকার নিয়ম কানুন আওয়ামী লীগের এবং দিল্লির লেফটেন্যান্টরা বানাইছে। এখন পর্যন্ত এখানে আমলাতন্ত্র, এখানে আর্মি, এখানে জুডিশিয়ারি সবকিছুই আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট আছে। তারপরেও তার বানানো আদালতে তার হাজিরা দিতে সমস্যা কিসের? আমরা আর একটা শাহবাগতন্ত্র কায়েম করতে চাই না, আমরা হাসিনার ফাঁসি চাই না, বিচার চাই। তবে তার যেই পরিমাণ কল দেখেন, একদিনে শুধু 1000 কল রেকর্ড ডিলিট করা হয়েছে 5ই অগস্ট সন্ধ্যার সময়। এরপরেও যে সব রেকর্ড ফাঁস করা গেছে, সে সরাসরি গুলি করতে শুধু না, ভবনে আগুন লাগাতে পর্যন্ত অনুমতি দিয়েছে। এরপর সে তাহলে বিচারিক কাঠগড়ায় দাঁড়াক। সে যদি মনে করে তার সাথে জাস্টিস হয় নাই, তাহলে সে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাক। কিন্তু যেই দেশ তার বাপে বানাইছে, যেই মুক্তিযুদ্ধ তার পার্টি করছে, আর যেই উন্নয়ন সে দিছে, এরপরও তাহলে তার এখানে আসতে এত ভয় কিসের? আপনাদেরকে বলতে চাই, হাজার হাজার কোটি টাকা যে আওয়ামী লীগ পাচার করেছে গত 15 বছরে সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো দেশে, আপনারা ভাবেন হাউজিং ব্যবসা সব বাংলাদেশে আওয়ামী লীগের গুন্ডাগুলো দখল করেছে। কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বেগম পাড়া বানিয়েছে। এত টাকা কামাই করেছে যে এইখান থেকে আওয়ামী লীগের থার্ড লেয়ারের নেতারা সিঙ্গাপুরে 1 বছর ধরে হোটেলে থাকে আর খায় আর ঘুমায়, তবুও তাদের টাকা পয়সা শেষ হয় না। তাহলে চিন্তা করেন বাকিগুলোর কি অবস্থা। হাজার কোটি টাকা বিনিয়োগ করেও আমাদেরকে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করানো যাবে না। মুক্তিযুদ্ধ করেছে এখানে জনযুদ্ধ। 71 যুদ্ধটা এই আওয়ামী লীগের সব বদমাইশগুলো কলকাতার হোটেলে গিয়ে মাস্তি করছে আর ঘুমাইছে। মুজিব বাহিনীর গুন্ডাগুলো এখানকার সত্যিকারের মুক্তিযোদ্ধাদের উপরে হামলা করছে। যেই দেশ স্বাধীন হয়েছে দেশে এসে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা। এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ব্যাংক ছিল, ব্যাংকে যত মুদ্রা ছিল, এই মুজিব বাহিনীর গুন্ডাগুলো হামলা করে সব ভাগ করে নিয়েছে। এরপরে সেই অস্ত্রগুলো তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয় নাই। 74-75 পর্যন্ত সেই অস্ত্র দেখিয়ে ধর্ষণ করেছে, গুম করেছে, খুন করেছে। 74-75 যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষর গল্পেও বাংলাদেশের ইতিহাস থেকে তারা গুম করে দিয়েছে। আপনাদেরকে বলি, আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। আগুন ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারে নাই। 96-তে যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে গান পাউডার দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে জ্বালাই দিচ্ছে। এরপরে হরতালের নামে জ্বালাও পোড়াও যত তো করেছে। গত 15 বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে, প্রত্যেকটাই যে পঙ্কজ দেবনাথের নিজেদের গাড়িতে নিজের আগুন লাগাইয়া তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে। দেখেন তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ ময়মনসিংহের একজন ড্রাইভারকে আগুন লাগাই কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসী আছে। বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই বিরুদ্ধে যাওয়া
করেন নাই, 3-4 মিনিট একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই। বন্ধুরা আমার, বিচারিতার একটা সময় আছে। এখন আবার যারা লকডাউন দিয়েছে সেটা তুলে নতুন শুনতে বসে হয়ে গেছে, তার মেয়ে শুনতে বসে এখন অনলাইনে একটা লকডাউন চলে। অনলাইনে তারা প্রতিদিন সব কিনে ফেলে ফেলায়। বাংলা মোটর বইলে বলে বলে জয় যাত্রাবাড়ি গিয়ে বলে বাংলা। আমায় একটা আওয়ামী লীগের নেতা কর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন করতে পারে। একমাত্র চ্যাম্পিয়ন হইতে পারবে। ভোটের রাজনীতির মামলা তুলে নিবেন, আমি চিন্তা করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য। আপনারা এই গত 1 বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। আমার কোন শহীদ ভাই বোন মিথ্যা মামলা করে না, কারণ তার সন্তান তো মারা গেছে। যদি আওয়ামী পুনর্বাসন করে নতুন নির্মাণ করতে চান, পুনরায় যদি না পারেন ভালো পিআর টিম হায়ার করেন, কোচিং করেন, সেই সব বস্তা পচা বান দিয়ে নতুন রাজনীতি করে আপনারা কিছু করতে পারবেন না। আপনারা ছিলেন, আপনাদের বিরুদ্ধে আমাদের লজ্জা লাগে। যদি 5 বছরের ক্ষমতা হয়ে সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যুবদল হয়, যদি বাংলাদেশ চিন্তা করেন আপনারা যে কোন সে যাবে ইন্ডিয়া পারবে না, পাকিস্তানের সাথে নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনারা কোনো গতি থাকবে না। বলতে চাই, অনেকে বলে আমরা এখন বলবে আবার মনে করে নেই আমরা কি কিন্তু এই যে সুশীল লোকজন ওইখানে শহীদ পরিবার গিয়ে ইট খুলে নিয়ে আসলে আমাদের যাবেন, আবার বলছে খুলে না যাই করেন ওইখানে কিন্তু মহিলা পুড়িয়ে থাকতে পারে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই সুশীলের একজনকে বলছে এইরকম বলেন না তবে আমি দিতে পারছি না। এখন আমরা কোয়ার্টারে যাব পর্যন্ত সবাই এইখানে কথা বলি বিভিন্ন গুরুত্বপূর্ণ বলা হয়। আমি যেন থাকি একজনকে যদি টার্গেট করা হয় আমাকে বলা হয়েছে গত 2 দিন আমি সন্ধ্যাবেলায় আমি তো বলেছিলাম আমি যেখানে যাই না আমি ডাক দিলে 10 মিডিয়া আসে, আরেকটা পিছনে লোক আসে, আমাকে আপনারা নিরাপদ থাকবেন। আজকে যদি দেশের একটা গণহত্যা হয়